রেকর্ড অন করলাম। আমরা এসইও নিয়ে মোটামুটি দুটি বেসিক ক্লাস করলাম। আজকে হচ্ছে আমাদের এসইও 3 নম্বর ক্লাস। আর আমরা কিন্তু আছি অন পেজ এসইও তে। তো অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমাদের নিশ রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে হয়। আমরা কি নিশ রিলেটেড কিওয়ার্ড সবাই খুঁজে বের করতে পারবো না? আমাকে একটু বলবেন। আমরা যারা ক্লাসে আছি আমরা নিশ রিলেটেড কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই পারবো, তাই না? এবং ফাইনালি কিওয়ার্ড গুলো বের করার পর সেগুলোর সার্চ ভলিউম মান্থলি কত সার্চ হয় এটা বের করতে পারবো না? বলেন আমাকে, যে একটি কিওয়ার্ডের মান্থলি সার্চ কত হয় বের করতে পারবো? আমরা কয়েকটা টুলস দেখেছি, গুগল অ্যাডওয়ার্ড দেখেছি, যে গুগল অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে যেখান থেকে জানা যায়। কিওয়ার্ড রিভেলার আছে, জানা যায়। তারপর স্যামব্রাশ বা স্পাইফো আছে, সেখান থেকেও জানা যায়, তাই না? ওকে, তো সেখান থেকে জানা যায়, বের করতে পারবেন সবাই? সো পারলে আমি এগুলো দেখাবো না, কারণ ওগুলো দেখাতে গেলে এখন সময় নষ্ট। আমি যদি আপনাদের দেখাই যে আমরা যদি গুগল অ্যাডওয়ার্ডস এ গিয়ে যদি দেখি, গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড টুল বা কিওয়ার্ড প্ল্যানার, আমাদের জিমেল লগ ইন করা থাকলে, অ্যাকাউন্ট করা থাকলে আমরা কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারবো এবং একটি কিওয়ার্ডের প্রতি মাসে সার্চ ভ্যালু কত, সার্চ ভলিউম কত, এটা কিন্তু আমরা এই যে সাইন ইনে ক্লিক করবো, কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট করা আছে। ঠিক আছে, অলরেডি আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু করা আছে। ওয়েট করবে একটু। আচ্ছা, এগুলো দেখেছিলেন কে কে? আমাকে একটু বলেন তো, মানে গত ক্লাসে যা যা দেখাইলাম টুলস গুলো দেখেছিলেন কে কে? একটু জুমের চ্যাটে মেসেজ করে বলবেন যে যারা দেখেছেন পেরেছেন না আমাকে একটু বলেন তো। ওকে, যারা দেখেছি আমরা সবাই দেখতে পেরেছি। সো আমরা কি করেছি এই হচ্ছে বিষয়। ওকে, যেহেতু পেরেছেন আমি আপনাদের কিছু কথা বলি। তো দেখেন, ফাইনালি আমরা কি করব, রিসার্চ করার মাধ্যমে হচ্ছে কিওয়ার্ড গুলো খুঁজে বের করব, যে কোন কিওয়ার্ড গুলো আমার ওয়েবসাইট বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যবহার করলে খুব সহজেই র্যাঙ্ক পাবে। আমাদের তো এইটাই মূল টার্গেট, তাই না? শত শত হাজার হাজার কিওয়ার্ড খুঁজে বের করব, সেখান থেকে আমরা কি করব, ভালো কিছু কিওয়ার্ড খুঁজে বের করব রিসার্চের মাধ্যমে, এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো ব্যবহার করবো আমাদের সাইটে ব্যবহার করে, যেন খুব সহজে আমাদের সাইট গুলো র্যাঙ্ক করে। তো একটা বিষয় খেয়াল করেন, যে কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে আপনাকে এই 4টা বিষয় লক্ষ্য রাখতে হবে। সো একটা প্যারামিটার আছে, লো ডিমান্ড লো কম্পিটিশন কিওয়ার্ড। লো ডিমান্ড বলতে এমন একটা কিওয়ার্ড যেটা মাসে খুব বেশি একটা সার্চ হয় না, 10 জন মানুষ, 20 জন মানুষ বা 50 জন মানুষ সার্চ করে। লো ডিমান্ড মানে তেমন ডিমান্ড নাই গুগলে বা সার্চ ইঞ্জিনে, খুব বেশি একটা সার্চ হয় না। ঠিক আছে, একটু মিউট থাকবেন, আমি 1 মিনিট মিউট করছি। পোস্ট থাকবেন, আমি 1 মিনিট পরে আবার ক্লাসে আসছি। হ্যাঁ, জাস্ট 1 মিনিট। ওকে, এটা দিয়ে দিব, গত ক্লাসের গুলো দিয়েছিলাম, এটাও দিব। তো দেখেন, কিছু কিছু কিওয়ার্ড পাবেন যেগুলো হচ্ছে লো ডিমান্ড, মানে খুব বেশি একটা সার্চ হয় না, এবং সেই কিওয়ার্ড গুলো লো কম্পিটিশন। এখন বলতে পারেন যে ভাইয়া কিওয়ার্ড গুলো যে লো কম্পিটিশন এটা আমরা কিভাবে বুঝবো? অনেকের এই প্রশ্নটা আছে না, যে মুখের কথাই বুঝলাম যে কম সার্চ হলে
সেটা লো ডিমান্ড, যে খুব বেশি একটা মানুষ সার্চ করে না। কিন্তু লো কম্পিটিশন এটা আমরা বুঝবো কম্পিটিটর অ্যানালাইসিসে। আমরা এখনো কম্পিটিটর অ্যানালাইসিসে যাইনি, আমরা যাব। ওকে, সো লো ডিমান্ড লো কম্পিটিশন এক ধরনের কিওয়ার্ড আছে। আর একটা আছে হচ্ছে লো ডিমান্ড, মানে কোনো ডিমান্ডই নাই, বাট সেই কিওয়ার্ডটার কম্পিটিশন হচ্ছে অনেক হাই। সেটা হচ্ছে খুব বেশি হাই কম্পিটিশন, যে মানুষ খুব বেশি একটা সার্চ করে না সেই কিওয়ার্ড বা কিওয়ার্ড গুলো দিয়ে, কিন্তু সেইটার কম্পিটিশন অনেক হাই। অলরেডি সেই কিওয়ার্ড নিয়ে অনেক বড় বড় ওয়েবসাইট বা খুব বেশি সংখ্যক ওয়েবসাইট সেই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতেছে। সেই কিওয়ার্ড গুলো হচ্ছে হাই কম্পিটিশন ওয়েবসাইট বা হাই কম্পিটিশন কিওয়ার্ড, সরি, হাই ডিমান্ড হাই কম্পিটিশন। কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলোর ডিমান্ডও অনেক হাই, খুব বেশি, যে প্রতি মাসে অনেক সার্চ ভ্যালু আছে, প্রতি মাসে খুব বেশি সার্চ হয়, মানুষ অনেক সার্চ করে, বাট সেগুলোর কম্পিটিশনও কিন্তু অনেক হাই। আবার কিছু কিছু কিওয়ার্ড পাবেন ডিমান্ড হাই, যে অনেক মানুষ সার্চ করে, অনেক মানুষ গুগলে খুঁজে সেই কিওয়ার্ড দিয়ে, বাট কম্পিটিশনটা হচ্ছে অনেক লো বা লো কম্পিটিশন। এই চারটা অপশনের মধ্যে আমরা কোন কিওয়ার্ড গুলা ব্যবহার করবো বলেন তো? চারটা অপশনের মধ্যে হুইচ ইজ বেস্ট ফর আস, আমাদের জন্য কোনটা বেস্ট? একজনে লিখছে 2 নাম্বার বেস্ট, একজনে লিখছে 3 নাম্বার বেস্ট, ওকে, একজনে 4 নাম্বার বেস্ট। দেখেন 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর আপনারা এইগুলা যারা বললেন, মানে কোন যুক্তিতে বললেন সেটা আমার মানে বুঝে আসলো না। ওকে, 1 নম্বর যেই বিষয়টা, লো ডিমান্ড, মানে কোনো চাহিদা নাই কিওয়ার্ডের এবং কম্পিটিশনও লো। তো এটা তো আমাদের জন্য না, আসলে লো ডিমান্ড কিওয়ার্ড নিয়ে কাজ করলে তো লাভ নাই। লাভ আছে, মাসে 10টা 20টা 50টা সার্চ হয়, আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন, ওয়েবসাইটে ভিজিটর পাবেন, খুব বেশি একটা পাবেন না, পেলেও। সো এটা আমাদের জন্য না। এরপরে একটা আছে লো ডিমান্ড, মানে যেটা ডিমান্ড ইনে যে কিওয়ার্ড গুলো সার্চই হয় না খুব বেশি একটা, বাট সেই কিওয়ার্ড গুলো নিয়ে অনেক মানুষ কাজ করছে বা অনেক মানুষ মানে অনেক ওয়েবসাইটে কাজ করতেছে, এটা কম্পিটিশনটা অনেক হাই। আমাদের র্যাঙ্কে আসতে হলে অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে অপেক্ষা করে তারপর র্যাঙ্কে আসতে হবে। বুঝাতে পারলাম? এখন আরো কিছু কিওয়ার্ড পাবেন যেটা ডিমান্ডটা অনেক হাই, অনেক, এবং সেটার কম্পিটিশন লেভেলটা অনেক হাই, যে গুগলে আসতে হলে আমাদের অনেক বেশি কম্পিটিটরের কে পিছনে ফেলে আসতে হবে। আরেক ধরনের কিওয়ার্ড পাবেন ডিমান্ড হাই বাট কম্পিটিশনটা লো, যে না খুব বেশি একটা কম্পিটিশন নাই। তাহলে আমাদের এই চারটা অপশনের মধ্যে কোনটা বেস্ট আমাকে বলেন তো? আমি যদি বলতাম চারটা অপশনের মধ্যে, অবশ্যই আমাদের 4 নাম্বারটা বেস্ট। ওকে, এখন এই চারটা অপশনের মধ্যে যদি 2টা অপশন সিলেক্ট করতে বলতাম, তাহলে কোনটা বেস্ট? তিন চার লিখছেন একজন, না 3 4 না, আমার মনে হয় 1 এবং 4, 1 এবং 4, ঠিক আছে? যাই করেন না কেন কম্পিটিশন অবশ্যই লো হতে হবে, ঠিক আছে? যা করেন না কেন কম্পিটিশন লেভেল অবশ্যই লো হতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা না হয় গুগল অ্যাডওয়ার্ড দিয়ে অথবা কিওয়ার্ড রিভেলার দিয়ে আমরা জেনে গেলাম যে একটা কিওয়ার্ডের প্রতি মাসে সার্চ এত হয়, ডিমান্ড আছে কিনা এটা আমরা জানতে পারবো, পারবো না? বলেন ইয়েস অর নো। এতটুকু কাজ আমরা পারবো যে ডিমান্ড আছে কিনা বা মানুষ খুঁজে কিনা, বাট কম্পিটিশন লেভেলটা হাই নাকি লো
এটা বের করার নলেজটা কি এখন আমাদের হইছে বলেন তো? হয় নাই। সো এখন আমাদের এই যে কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিসটা করতে হবে। বুঝাতে পারলাম? বলেন। ওকে, তো এখন অ্যাকচুয়ালি আমরা কিছু প্যারামিটার নিয়ে কাজ করব। সো আমাদের গত ক্লাসের যেই কিওয়ার্ড রিসার্চ যে আমরা ছিলাম সেটাকে আমরা একটু ওপেন করি। কোথায় যেন? ওকে, একটা এক্সেল শিট ওপেন করেছিলাম ক্লাস 2 তে, এই যে এক্সেল শিট। সো এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে পারবো। সো আমরা প্রজেক্ট করব, সমস্যা নাই। প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করব, সমস্যা নেই। ওকে, বাট আমরা এই যে মানে কিওয়ার্ডের হাই কম্পিটিশন নাকি লো কম্পিটিশন এটা জানার জন্য কিছু আপনার প্যারামিটার আছে, আমরা এই প্যারামিটার গুলো ব্যবহার করব। বাট তার আগে আমরা হচ্ছে এগুলার সার্চ ভলিউম গুলা জানি। যেমন ওশেন ফুডের সার্চ ভলিউম কত ছিল প্রতি মাসে? ওশেন ফুড, চলেন আমরা একটু বের করি ওশেন ফুডের সার্চ ভলিউম কত, প্রতি মাসে কত সার্চ হয় এটা বের করব হচ্ছে কিওয়ার্ড রিভেলার টুলটা ব্যবহার করতে পারেন। কিওয়ার্ড রিভেলারে কি অ্যাকাউন্ট করেছেন আপনারা? কিওয়ার্ড রিভেলারে আমি যতটুকু জানি প্রতিদিন আপনি সর্বোচ্চ 3টা সার্চ করতে পারবেন। কয়টা? কিওয়ার্ড রিভেলারে প্রতি মাসে সার্চ করতে পারবেন কয়টা? প্রতি মাসে সার্চ করতে পারবেন হচ্ছে সর্বোচ্চ 3টা। সরি, প্রতি মাসে না, ভুল বলছি, 24 ঘন্টায়। তো আমি ওশেন ফুড লিখে সার্চ করলাম, ওশেন ফুডের সার্চ ভলিউম কত সেটা যদি আমি একটু দেখি। এটা ফ্রিতে 3টা করতে পারবেন, বাট পেইডে এখন আসলে একটু এই টুলস গুলো হচ্ছে পেইড টুল। সো যদিও 2টা 3টা করে ফ্রি দেয়, এখন আপনি যেটা করতে পারেন যে এই টুলটা ব্যবহার করতে পারলে 4টা 5টা জিমেল দিয়ে 4 5টা 10টা অ্যাকাউন্ট করে নিতে পারেন। বুঝাইতে পারলাম সবাইকে? মানে এই টুলটা যদি আপনার ব্যবহার করার ইচ্ছাই থাকে যে আমি আরো বেশি ব্যবহার করব, 4টা 5টা জিমেল দিয়ে 4 5টা অ্যাকাউন্ট করে নেন। এখন এইটাতে যদি না হয় সেক্ষেত্রে আমার কাছে বেস্ট মনে হয় গুগল অ্যাডওয়ার্ডস। বুঝাইতে পারলাম সবাইকে? কোনটা ব্যবহার করবেন? গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, সেটা ব্যবহার করতে হবে। সেটা হয়তো আপনাকে এক্সাক্ট রেজাল্ট দিবে না, একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দিবে যে এত থেকে এত। গত ক্লাসে আমরা দেখেছিলাম না? বলেন, এত থেকে এত। তো চলেন আমরা এই টুলসটা একটু ব্যবহার করে দেখি। একটু ওয়েট, লগ ইনটা করে লগ ইন করে তারপর কাজ করে দেখাচ্ছি। গুগল কিওয়ার্ড প্ল্যানার ফ্রি বা গুগল যাই লেখেন না কেন আমাদের যেতে হবে এই যে ads.google.com, এখানে ক্লিক করে। ওকে, বেস্ট হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডটাই ব্যবহার করা। আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর এরপরে আমি পছন্দ করি হচ্ছে গুগল আপনার হচ্ছে কিওয়ার্ড রিভেলারটা। কিওয়ার্ড রিভেলারটা খারাপ না, যদিও 3টা করে সার্চ করার অপশন দেয়, বাট ওই যে 4টা 5টা 10টা অ্যাকাউন্ট করে নিলেই হচ্ছে, এই হচ্ছে বিষয়। সো আপনার অনেক হয়তো এই জায়গাতে চলে আসবেন, হ্যাঁ সরাসরি এই জায়গাতে আসেন, যেখানে আসেন না কেন। ওকে,
তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে ক্লিক করবেন, এই যে এই জায়গাটাতে, এই যে টুলস আইকন, এখানে ক্লিক করলে আপনারা দেখেন এই যে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন পাবেন, কিওয়ার্ড প্ল্যানার। তো কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। ওকে, ওকে, এখন এই যে এখানে এসে ডিসকভার কিওয়ার্ডে ক্লিক করতে পারেন। ডিসকভার কিওয়ার্ডে ক্লিক করলে এখানে আপনি যেমন লোকেশনটা সিলেক্ট করা আছে বাংলাদেশ, যদি অনলি বাংলাদেশকে ফোকাস করে কাজ করেন সেক্ষেত্রে লোকেশনটা বাংলাদেশ রাখবেন। আর যদি চিন্তা করেন যে না, লোকেশন বাংলাদেশ ফোকাস করব না, লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড, সেক্ষেত্রে আপনি এই বাংলাদেশে ক্লিক করে এই বাংলাদেশের লোকেশনটা কেটে দিবেন। ঠিক আছে, কেটে দিবেন। কেটে দিলে অলরেডি অটোমেটিকলি ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে। অল লোকেশনে দিয়ে এবার আপনি যে কিওয়ার্ড দিতে চাচ্ছেন, যেমন ওশেন ফুড ফর গুড হেলথ, এই কিওয়ার্ডের প্রতি মাসে সার্চ করতো, সেটা আপনি দেখবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিওয়ার্ড দেন, গেট রেজাল্টে ক্লিক করেন, পেয়ে যাবেন। স্পেলিংটা ভুল আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এমন দেখাচ্ছে, SEALTS। এই রটাকে একটু বড় করে নেই। দেখেন তো এটা লিখে কোনো সার্চ হয়, দেখাচ্ছে 0 থেকে 10টা সার্চ। সমস্যা না, আমরা লিখি, যেহেতু আমরা কিওয়ার্ডটা নিছি তো লিখতে হবে 0 থেকে 10। ওকে, এখন এখানে একটা কিওয়ার্ড দেখেন আছে, ওশেন ফুডস কোম্পানি। এখন আপনার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি মানে কোন ধরনের? আপনার ওয়েবসাইট যদি মনে করেন যে সেল করার জন্য, যে আপনি ওশেন ফুড বিক্রি করবেন বা আপনি মাছ বিক্রি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে। বাট ওয়েবসাইটটা যদি হয় এমন ব্লগিং টাইপের, যে মানুষ শুধু এখানে এসে ইনফরমেশন জানবে ওশেন ফুডের উপকার কি বা অপকার কি, সেক্ষেত্রে এই কিওয়ার্ডটা নেওয়া কি আমাদের জন্য যৌক্তিক, বলেন তো? ইয়েস অর নো? এই কিওয়ার্ড নেওয়াটা কি যৌক্তিক? ডেফিনেটলি না। বাট আমরা যদি আবার সেল করতাম, বিক্রি করতাম, ওই ধরনের সাইট হলো, সেই ক্ষেত্রে আমরা নিতে পারতাম। সো আমি আপাতত এই কিওয়ার্ডটাকে বাদ দিলাম। ওশেন ফুড ফর আই পাওয়ার ইমপ্রুভমেন্ট, আমাদের সাইটটা যদি একটা হেলথ বা লেখালেখি টাইপের হয়, সেক্ষেত্রে মনে হয় এই কিওয়ার্ডটা নেওয়া যায়, তাই না? নেওয়া যায় না? বলেন আমাকে। নেওয়া যায় কিন্তু, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, এই কিওয়ার্ডটাকে আবার এখানে দিয়ে আমি সার্চ ভলিউমটা বের করলাম। আর এটাই বেস্ট ব্যবহার করার জন্য ফ্রিতে। এই হচ্ছে বিষয়। এগুলার সার্চ রেজাল্টটা না অনেক কম, সমস্যা নাই, হোক। উপরেরটা কত আছে? ওশেন ফুড লিখে আমি একটু সার্চ করে দেখি কত আছে। এটা ওশেন ফুড দেখাচ্ছে 1K থেকে 10K, 1000 থেকে 10,000 সার্চ হয় প্রতি মাসে। ওশেন ফিশ 10,000 থেকে 100K। ঠিক আছে, এখন যাই হোক, আমরা এগুলারও বের করব, সমস্যা নেই। বা এখান থেকেও নিতে পারতেন, ওশেন ফিশ, এই কিওয়ার্ড গুলো ধরে ধরে নিতে পারতাম। এখন এইখানে কম্পিটিশন আছে না, কম্পিটিশন, এই কম্পিটিশনটা কিসের? এটা ফ্রি এসইওর কম্পিটিশন না। সবাইকে বুঝাইতে পারলাম? এটা পেড এসইওর কম্পিটিশন। এটা আপাতত আমাদের জন্য না। এখানে কেউ আবার লো দেখে লো মনে করবেন না, এখানে কেউ আবার হাই দেখে হাই মনে করবেন না, মিডিয়াম দেখে মিডিয়াম মনে করবেন না। ফ্রি এসইওর জন্য এটা না, এটা পেড এসইওর জন্য। ঠিক আছে, তো এখন আমরা বাকিগুলো বের করা শিখবো। বাট ওই যে আসলেই একটা কিওয়ার্ড লো কম্পিটিটর কিনা, যে এই কিওয়ার্ডটা আমার সাইটে ব্যবহার করলে র্যাঙ্ক করবো কিনা, সেটা জানার দরকার আছে না? বলেন আমাকে। সেটা কিভাবে জানবো? সেটা জানার জন্য কিছু প্যারামিটার আছে, কিছু ম্যাট্রিক্স আছে। যে প্যারামিটার বা ম্যাট্রিক্স গুলাকে দেখে আমি বুঝতে পারবো এটা হচ্ছে লো কম্পিটিটিভ।
সো এখানে আমি কিছু ম্যাট্রিক্স লিখে রাখছি, বুঝাইতে পারলাম? এই ম্যাট্রিক্স গুলা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলেই কিওয়ার্ড গুলো লো কম্পিটিশন নাকি হাই কম্পিটিশন। সো প্রথমেই আমি চলে যাব অল ইন টাইটেল নামে একটা ম্যাট্রিক্স আছে। একটা বিষয় মনে রাখবেন, সাধারণত ওয়েবসাইটের যে টাইটেল আছে, আমরা টাইটেল গুলো চিনি না? টাইটেল চিনেন? টাইটেল চিনি আমরা, ওয়েবসাইটের টাইটেল বা পোস্টের টাইটেল। যে পোস্টের টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করলে সেই ওয়েবসাইট গুলোকে গুগল প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয় র্যাঙ্ক করানোর জন্য। আমি বলছি না র্যাঙ্ক দিয়ে দেয়, প্রায়োরিটি দেয়। বিষয়টা বুঝাইতে পারলাম? এখন এটা আপনিও জানেন বা জানলেন, আমিও জানি, আর অনেক এসইও এক্সপার্টরাও কিন্তু জানে। এটা জেনে সবাই কি এই মেথডটা অ্যাপ্লাই করবে না? যে আমি টাইটেলের মধ্যে কিওয়ার্ড রাখি, টাইটেলের মধ্যে কিওয়ার্ড রাখি, বলেন ইয়েস অর নো? এটা আপনিও এই কাজটাই করবেন, আমিও এই কাজটা করবো, সবাই এই কাজটা করবো। তাহলে কি কম্পিটিশনটা বেড়ে যাবে না? বলেন। কম্পিটিশনটা কিন্তু বেড়ে যাবে, ডেফিনেটলি বেড়ে যাবে। তো এখন এইটা থেকে বাঁচার উপায়টা কি? উপায় আছে। আপনাকে আগে বের করতে হবে যে কতগুলা ওয়েবসাইটে আসলে এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, কতগুলো ওয়েবসাইটের টাইটেল। এই যে দেখেন, এই যে বড় করে যে লেখা টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে না, এই যে ওয়েলকাম টু ওশেন ফুড, আছে কিনা দেখেন তো? টাইটেলের মধ্যে কিন্তু আছে, যেভাবেই হোক। তো এখন আমরা এই যে ওশেন ফুড, এই কিওয়ার্ড কতগুলো ওয়েবসাইটের টাইটেলে আছে, এটা খুঁজে বের করবো কিভাবে বলতে পারবেন? ওশেন ফুড লিখে যখন আমি সার্চ করছি, সার্চ করার পর টোটাল রেজাল্ট আসছে কতগুলা দেখেন তো? টোটাল রেজাল্ট কতগুলো আসছে? এতগুলা রেজাল্ট। মানে কি ওশেন ফুড এই লেখাটা পৃথিবীর যত ওয়েবসাইট আছে কোথাও না কোথাও এতবার লেখা আছে, ওয়েবসাইটে এতবার, টাইটেলে এতবার, কন্টেন্টে এতবার। বুঝাইতে পারলাম বিষয়টা? বলেন। এই লেখাটা কোথাও না কোথাও এতবার আছে বা গুগল পেয়েছে। গুগল সবগুলো রেজাল্ট, এই যে দেখেন অনেকগুলো পেজ আছে, আমাকে এনে দিয়েছে। সবাইকে বুঝাইতে পারলাম বিষয়টা? ইয়েস অর নো? এখন টাইটেলে ব্যবহার হয়েছে কতবার এটা দেখা দরকার না? যে আমরা তো জানি যে টাইটেলে ব্যবহার করলে প্রায়োরিটি বেশি দেয়। তো টাইটেলে কত ব্যবহার হয়েছে এটা জানার জন্য একটা প্যারামিটার আছে, অল ইন টাইটেল। এটা গুগলের একটা অ্যাডভান্স সার্চ অপারেটর। ওকে, অল ইন টাইটেল লেখার পরে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন, কিওয়ার্ড। অল ইন টাইটেল লিখলাম, একটা ক্লোন চিহ্ন দিলাম, ক্লোন, এবং আমি লিখলাম সি ফোর্থ, ইন্টার বাটনে প্রেস করলাম। এখন কিছু কমছে না বলেন তো আমাকে? কমছে? কমছে কিনা বলেন? তার মানে কি এখন এত জায়গায়, প্রায় 2 লক্ষের উপরে এত জায়গাতে এই সি ফুড লেখা আছে। বুঝাইতে পারলাম সবাইকে? বলেন। এই যে এটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে সি ফুড। এই কিওয়ার্ড এত জায়গাতে আছে যে প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেলে দেখবেন এই যে সি ফুড কোনো না কোনো ভাবে আছে। বুঝাইতে পারলাম বিষয়টা? এখন যাদেরকে বলছিলাম যে ওয়েবসাইট ডিজাইনটা শেখা আসলে আগে দরকার, ওয়েবসাইট ডিজাইনটা আগে শিখে এই বিষয়গুলো কি কাজে লাগলো, বুঝতে কি ক্লিয়ার হইলো বলুন তো আমাকে? ওয়েবসাইট সম্পর্কে যদি আপনারা না জানতেন, তাদেরকে আমি যদি হাজারো বুঝাইতাম টাইটেল টাইটেল ওয়েবসাইটের টাইটেল ওয়েবসাইটের টাইটেল, বোঝা যেত বলেন তো? বুঝতে পারতেন? আমাকে আরো 10 মিনিট সময় দিতে হইতো।
আমি এখানে লিখি 95,600 লিখলাম, 95,600 অল ইন টাইটেল। ওকে, অল ইন টাইটেলের রেজাল্ট কত পেলাম এই কিওয়ার্ডের জন্য বলেন, কত পেলাম? এত। আমি পরের কিওয়ার্ড দেখি, ওশেন, এর পাশাপাশি আরেকটা আছে, আমি একবারে এক একটা কিওয়ার্ড ধরি, এটাই সব থেকে বেস্ট হবে। এরপর আমি লিখেছি অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল। ওকে, সো দেখেন এখানে অল ইন ইউআরএল একটা অপশন আছে না? সো গুগল এমনটাই বলছে, বা বিভিন্ন এসইও এক্সপার্টরা এমনটাই বলছে যে কিওয়ার্ড যদি ইউআরএল এর মধ্যে রাখা হয়, সেক্ষেত্রে গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ প্রায়োরিটি দেয়। বুঝতে পারলাম সবাই? একটু বলবেন ইয়েস অর নো। কিওয়ার্ড যদি গুগলের ওয়েবসাইটের ইউআরএল এ রাখা হয়, এখন ইউআরএল কোনটা? এই যে দেখেন, আমরা একটা ওয়েবসাইটে গেলে এই ইউআরএল যদি দেখি, যে এটাকে বলা হয় ইউআরএল, এই যে ইউআরএল আমরা সবাই চিনি না? এই যে ইউআরএল এর মধ্যে দেখবেন অনেক সময় কিওয়ার্ড থাকে, ইউআরএল এর মধ্যে দেখবেন কিওয়ার্ড থাকে। এখন ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড রাখলে খুব সহজে র্যাঙ্ক পাওয়া যায় বা গুগল প্রায়োরিটি দেয়। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তো সবাই কি ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটাকে ব্যবহার করবে না? বলেন আমাকে, ইয়েস অর নো? আসলে কতগুলো ওয়েবসাইটের ইউআরএল এ বা কত জায়গাতে কিওয়ার্ড রাখা আছে, সেটা আপনি অল ইন ইউআরএল দিয়ে খুঁজে বের করতে পারবেন। বুঝতে পারলাম? অল ইন ইউআরএল লিখবেন, স্পেস দিয়ে একটা ক্লোন সাইন দিয়ে, দেন হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। কতগুলো জায়গাতে আছে বলেন তো? এখন একটা মজার বিষয় দেখেন, যতগুলো ওয়েবসাইট আছে না, এখানে যতগুলো ওয়েবসাইট আছে ক্লিক করেন, যতগুলো ওয়েবসাইট আছে ক্লিক করেন, যতগুলো ওয়েবসাইট আছে ক্লিক করেন, আপনি সি ফুড লেখা পাবেন কোথাও না কোথাও, কোনো না কোনো হবে। সি ফুড লেখা আছে না? দেখেন তো, আছে? এই হচ্ছে বিষয়, এগুলো এইভাবে বের করতে হবে। এখন আমার মনে হয় আপনারা, যদিও কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের 3টা ক্লাস হবে মিনিমাম, মানে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে। ও, ওশেন ফুড, ঠিক আছে, যাই হোক, ওশেন ফুড নিয়ে কথা বলছি না, ওশেন ফুড ছিল আর আমি দিয়েছি সি ফুড। আচ্ছা, ওশেন ফুড দিয়ে দেখি, সরি, সমস্যা নাই, জাস্ট দুইবার। আমরা দেখেন প্রসেসটা তো বুঝতে পারছি। ওশেন ফুড, ওকে, অল ইন টাইটেল, $1,94,000, ওকে। অল ইন ইউআরএল। এখন কি আপনারা বুঝতে পারছেন আসলে এটা কি হইতে পারে? আমাকে বলেন তো, মানে আসলে আমরা মানে কিওয়ার্ড গুলো কিভাবে বের করবো, লো কম্পিটিশন, হাই কম্পিটিশন, মানে যদিও 3টা ক্লাসে টোটালটা শিখবেন, বাট মানে বেসিক কনসেপ্টটা ধরতে পারছেন? একটু বলবেন। মোটামুটি মোটামুটি হলে হবে। 3টা ক্লাস না করলে আসলে পুরোপুরি ক্লিয়ার হইতে পারবেন না, ঠিক আছে? কম্পিটিটর অ্যানালাইসিসের উপরে 3টা ক্লাস। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, ধরে নিলাম যে, মানে আপাতত ধরেন যে এই 2 নম্বর কিওয়ার্ডটা হচ্ছে লো কম্পিটিশন বা ডিমান্ড হাই, তাহলে এই কিওয়ার্ড নিয়ে আমরা কি করব? আপনারা কেউ কি মাইলস্টোনটা বুঝতে পারছেন যে কিওয়ার্ড নিয়ে কি করব? আমাকে একটু বলেন তো, মানে আমাদের মেইন গোলটা কি কিওয়ার্ড নিয়ে? মেইন গোল
কিওয়ার্ডটা সিলেক্ট করার পর হয়তোবা আমরা প্যারাগ্রাফ লিখবো, কন্টেন্ট লিখবো এই কিওয়ার্ড ফোকাস করে। দেন হচ্ছে সেটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আমরা কাজ করবো, ওয়েবসাইটের ভিতরে নিয়ে কিওয়ার্ড টাইটেলে দিব, কিওয়ার্ড প্যারাগ্রাফে দিব। বুঝাইতে পারলাম? সবাইকে বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার থাকতে হবে, না এই যে কিওয়ার্ড দিয়ে কি করবে এটাই তো আমরা বুঝতে পারবো না। ওকে, সো আরো কিছু ম্যাট্রিক্স শিখতে হবে, আরো কিছু ম্যাট্রিক্স আছে। ডিএ, ডি এর ফুল মিনিং হচ্ছে ডোমেন অথরিটি। পি এর ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি। সবাইকে বোঝাতে পারলাম ডিএ তে কি এবং পি এ তে কি? ডোমেন অথরিটি, আর পি তে হচ্ছে পেজ অথরিটি। দেখেন আগে একটা সিস্টেম ছিল যে গুগল যেটা করতো, ওরা একটা র্যাঙ্কিং করতো। একটা ওয়েবসাইটের 10 মার্ক ছিল, মানে 10 মার্কের মধ্যে যেই ওয়েবসাইট গুগলের কাছে ভালো সেটাকে বেশি মার্ক দিত, কোনোটা 8, যেটা একটু কম ভালো সেটাকে 7, মানে 10-এর মধ্যে র্যাঙ্কিং করতো। মানে একটা ওয়েবসাইট মানে আসলে কতটুকু কোয়ালিটিফুল সেটা গুগল একটা রেজাল্ট দিত। তো গুগল সেই রেজাল্টটা এখন আর দিচ্ছে না, দিলেও সেই রেজাল্টটা অনেক পরে আপডেট হচ্ছে বা পরে আপডেট দিচ্ছে। বোঝাতে পারলাম বিষয়টা কি ক্লিয়ার? সো এখন ওই গুগলের পেজ র্যাঙ্কটা এখন আর কেউ ব্যবহার করে না বা সেটার জন্য কেউ অপেক্ষায় থাকে না। বর্তমানে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন একটা ওয়েবসাইট গুগলের কাছে কত ভালো বা গুগল তাকে কতটুকু ভালো পজিশনে রাখছে। সো ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি এই দুইটা প্রদান করে হচ্ছে মোজবার নামে একটা এক্সটেনশন আছে। মোজবার নামে একটা এক্সটেনশন, এই যে মোজবার এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে আপনি এই যে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি জানতে পারবেন একটা ওয়েবসাইটের। এক্সটেনশন আমাদের অ্যাড করতে হবে, আমি এক্সটেনশনের লিংক দিয়ে দিছি, এগুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তবে আপনি এক কাজ করতে পারেন, আপনি সরাসরি গুগলে গিয়েও সার্চ করতে পারেন মোজবার এক্সটেনশন ফর ক্রোম। সার্চ করার পরে যে প্রথমে যে লিংকটা আসবে মোজবার chrome.google.com, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি না, এই যে মোজবার, কিছুটা প্লাগইনের মতো, বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছি, এটাকে অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে অ্যাড টু ক্রোম করবেন। ক্লিয়ার সবাই? অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে অ্যাড টু ক্রোম করবেন, তাহলে আপনার ব্রাউজারের এইখানে অ্যাড হবে এটা। একটু ওয়েট, এই যে এই পাশে ব্রাউজারের এই পাশে এটা অ্যাড হবে। এই যে দেখেন তো অ্যাড হয়েছে কিনা, এখানে ক্লিক করলে এই যে অ্যাড হয়েছে, এই যে এম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। অ্যাড করতে পারবেন না সবাই? মোজবার আগে হচ্ছে অ্যাড করবেন। ওকে, অ্যাড করার পরে আপনার কাজ moz.com-এ গিয়ে একটি অ্যাকাউন্ট করবেন। মোজবারের ওয়েবসাইট moz.com-এ। আমরা moz.com-এ আসি না বলেন? তো এইখানে আসলে অনেক কিছুই লেখা দেখতে পারবেন, ট্রাই মোজ ফ্রি, ক্রিয়েট অ্যাকাউন্ট, যে কোনো এক জায়গায়, মানে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করব, বা ট্রাই মোজ প্রোতে ফ্রিতে, এটা না, এটা দরকার নাই, ওই সব থেকে বেস্ট হবে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব। ওকে, আমরা এখানে একটা ইমেল দিব, এখানে নাম দিব, এখানে পাসওয়ার্ড দিব, এখানে সবকিছু যা যা চাই দিব। পারবো না? বলুন, আমরা কি পারবো? আপনাদের একটা অ্যাকাউন্ট করেই দেখাই।
এখন করে দেখায়, হ্যাঁ। ইমেলটা দিয়েই করে দেখাই। দেখাই দেয়, এটা দেখানো লাগবে, হ্যাঁ। তো ডিসপ্লে নাম, ইমেল দিতে হবে, প্রথমে ইমেল দিলাম, আর ডিসপ্লে নেম ডিসপ্লে দিলাম, যে কোনো নাম দিলেই হচ্ছে। ওকে, এই নামটা যদি এভেলেবেল না থাকে, হ্যাঁ, কেউ যদি এই ডিসপ্লে নেমটা নিয়ে নেয়, অলরেডি টেকেন, যে এই নামটা অন্য কেউ নিয়ে নিছে, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না আপনি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম, কোম্পানি বা ইন্ডাস্ট্রি, এগুলো আসলে মেইন ফ্যাক্ট না, বুঝতে পেরেছেন? এগুলো মেইন ফ্যাক্ট না, আদার্স দিয়ে রাখতে পারেন। মানে আপনার প্রতিষ্ঠানটা কোন টাইপের, মন চাইলে আপনি যদি আপনার ওয়েবসাইটকে রিকগনাইজ করতে পারেন, আপনার ওয়েবসাইটটা গভর্নমেন্ট বা এডুকেশন বা ই কমার্স, কোনোটা না করতে পারলে আদার্সে দিয়ে রেখে দিন, এগুলা কোনো মেইন বিষয় না। কোম্পানি সাইজ দিয়ে দেন 11 থেকে 50, লেভেল এসি ফ্রিকোয়েন্সি, ওকে, এগুলো একটা দিয়ে দিলেই হচ্ছে, ঠিক আছে, এগুলা কোনো বিষয় না। বাইসাইকেল ক্যাপচা ভেরিফাই করতে হবে, আই এগ্রি, আমি এগ্রি আছি সবকিছুর সাথে। ক্রিয়েট অ্যাকাউন্ট, ইলেক্সে ওপস লুক লাইকস হিট সেন্স ট্রাই अगेन, কোথাও কোথাও মানে প্রবলেম আছে। এই ফিল্ডটা এখানে যে কোনো একটা দিলেই হচ্ছে ভাই, এটা কোনো বিষয় না। ওকে, ক্রিয়েট করলে আমার মেইলে একটা কনফার্মেশন মেসেজ যাবে, ইউ আর অলমোস্ট দেয়ার, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ফিনিশ সাইন ইন। ওকে, আমার মেইলে একটা কি আসছে, ইমেল করছে ওরা আমার মেইলে, এটাকে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিতে হবে। করে নিলাম। পারবেন না এই পর্যন্ত সবাই? আমাকে একটু বলেন, পারবেন? পারবেন? ওকে, একটা বিষয় দেখেন, আমি এখন সার্চ করার পরে আমার এই এটার নিচ দিয়ে কোনো কিছু আসতেছে, সার্চের নিচ দিয়ে কোনো বার কিন্তু নাই, বার কিন্তু নাই, বার নাই। বাট আমি যদি এখন এই যে মোজবারটা লগ ইন করি, ঠিক আছে, মোজবারে যদি আমি লগ ইন করি, মোজবার আমি লগ ইন করবো, ঠিক আছে। ওকে, মোজবারে আমি একটু লগ ইন করি, আবার এখানে আসলাম, এসে লগ ইনে ক্লিক করে আমি যদি লগ ইন করি আমার অ্যাকাউন্ট দিয়ে, ওকে, অ্যাকাউন্ট করলাম, লগ ইন করলে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড, দেখেন লগ ইন হয়ে গেল না, লগ ইন হয়েছে না, আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়েছে, দেখেন এই যে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, গুড। ওকে, যে অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, আমি এখন গুগলে সার্চ করি, গুগলে সার্চ করার পর লগ ইন করতে হবে, গুগলে সার্চ করলে যেতে পারবেন মোজবারে, সমস্যা নাই। এই যে এম উপরে দেখেন, এম আছে না, এম, এম, এই এম এর এইখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করলাম, এমটা কিছুটা কালারফুল হয়ে যাবে, কালারফুল হয়ে গেল না, বলেন কালারফুল হয়েছে? কালারফুল হলে এখন দেখেন এইটার নিচ দিয়ে বার আসছে না, বার, বার আসছে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে। আবার কালারফুলটা অফ করে দিলে বার গুলা চলে যাবে, নর্মাল সার্চে থাকবে। বিষয়টা বুঝলাম? বার নাই, আমি যদি আবার এম এ ক্লিক করি, এমটাকে কালারফুল করে দিই, ক্লিক করে বার গুলা চলে আসলো। এবং ওয়েবসাইটের নিচের দিকে গিয়ে আমি যদি দেখি, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে পিএ লেখা আছে, ডিএ লেখা আছে, পিএ লেখা আছে, ডিএ লেখা আছে, আছে না বলেন তো? আছে। পেজ অথরিটি, ডোমেন অথরিটি আছে, পেজ অথরিটি, ডোমেন অথরিটি, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের পিএ কত
এবং ডিএ কত, প্রতিটা ওয়েবসাইটের পিএ কত, ডিএ কত, এটা দেখা যাচ্ছে না। এখন একটা বিষয় আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? চলেন আমরা জানি, সেটা হচ্ছে এই যে আমরা বলতেছি না ডোমেন অথরিটি, তো অ্যাকচুয়ালি দেখেন একটা ওয়েবসাইটের ডোমেন মানে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ সম্পূর্ণ টোটাল ওয়েবসাইটকে বেস করে একটা অথরিটি দেওয়া হয়, সেটাকে বলে ডোমেন অথরিটি। বুঝাইতে পারলাম? ক্লিয়ার? এই যে এটা সার্চ করার পর দেখেন প্রথম একটা ওয়েবসাইট আসছে, এই যে oceanfood.co.nj। এই যে টোটাল ডোমেনটা আছে, এই ডোমেনটাকে একটা অথরিটি দেওয়া হয়েছে, শুধুমাত্র এই ডোমেনটাকে অথরিটি দেওয়া হয়। আবার আমরা যদি দেখি যে নিচে আর ওয়েবসাইট আছে, এই যে দেখেন, এই যে আমরা 2 নম্বর পেজে যদি যাই, ওশেন ফুড মারানা, তো এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মূল ডোমেনকে যে অথরিটি বা যে নাম্বার প্রদান করছে, এই শুধু ওয়েবসাইটের মেইন ডোমেনটাকে, এটা হচ্ছে ডোমেন অথরিটি। বুঝাইতে পারলাম? বাট এখানে আমরা একটা ওয়েবসাইটে গেলে নট অনলি ওয়েবসাইট বাট অলসো আমরা একটা ওয়েবসাইটের পেজে আছি না, একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক করছে না, আমাকে বলেন তো, একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক করছে না? ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে যারা জানেন তাদের এটা খুব ভালো করেই জানার কথা। মূল ডোমেন তো আসছে, এর পাশাপাশি একটা নির্দিষ্ট পেজ। তো গুগল কি করে, এই যে এই পেজটাকেও একটা অথরিটি প্রদান করে। বুঝাইতে পারলাম? ইয়েস অর নো বলেন আমাকে। সো ডোমেন একটা অথরিটি পাচ্ছে এবং পেজ একটা অথরিটি পাচ্ছে, যেগুলো র্যাঙ্ক করতেছে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসলাম, ডিএ মানে ডোমেন অথরিটি। ওকে, সো সাধারণত মনে করা হয় একটি ওয়েবসাইটের ডোমেন অথরিটি যদি 20 থেকে 30-এর মধ্যে হয়, কোন ওয়েবসাইট দেখবেন যে ডোমেন অথরিটি 1 থেকে 30, তাহলে সেই ওয়েবসাইট আমাদের জন্য একটি দুর্বল বা লো কম্পিটিটিভ ওয়েবসাইট হিসেবে আমরা কাউন্ট করতে পারি। বিষয়টাকে ক্লিয়ার? কোন ওয়েবসাইটের যদি ডোমেন অথরিটি 1 থেকে 30-এর মধ্যে হয়, সেটাকে আমরা উইক অথবা লো কম্পিটিটিভ বা লো কম্পিটিশন ওয়েবসাইট আমরা বলতে পারি। বুঝাইতে পারলাম? এখন 30 থেকে 50-এর মধ্যে হলে, 30 থেকে 50-এর মধ্যে যদি অথরিটি হয়, সেটাকে মিড লেভেলের কম্পিটিটর বলে আমরা ধরে নিতে পারি। বুঝাইতে পারলাম? ইয়েস অর নো জাস্ট এইটুকু আমাকে বলবেন। বুঝাতে পারলাম? এখন ডোমেন অথরিটি যদি 50-এর বেশি হয়, 50 থেকে একটু ওয়েট 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 ডোমেন অথরিটি যে 50 প্লাস হয়, সেটা কি বলবেন? 50 প্লাস ডোমেন অথরিটি মানে হচ্ছে সেটা অনেক হাই, তাই না? কেউ কিন্তু একবারে আমাকে প্রশ্ন করেন নাই যে ভাইয়া এই যে 1, 2, 50 পর্যন্ত দিচ্ছে, সর্বোচ্চ কত পর্যন্ত দেয়? মোজবার এটা 100-র মধ্যে মার্কিং করে। বুঝাইতে পারলাম? বিষয়টা ক্লিয়ার? মোজবার এটা 100-র মধ্যে দেয়। 100-র মধ্যে কেউ 2, কেউ 10, কেউ 20, কেউ 12, কেউ 50, কেউ 98। বুঝাইতে পারলাম? কথার মধ্যে মার্কটা দেওয়া হয় ডোমেইন অথরিটি। বুঝলাম। এখন পেজ অথরিটি বুঝতে হবে না আমাদের? পেজ অথরিটি এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়? একজন প্রশ্ন করেছেন। এটা দেওয়া হয় হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে
ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে, ওয়েবসাইটের স্পিড কতটুকু, হ্যাঁ, ওয়েবসাইটের কোন কোয়ালিটির কন্টেন্ট আপনি পাবলিশ করেন, এগুলা আরো অনেক কিছু আছে, এগুলো আমরা জানবো। সেগুলোর উপরে ভিত্তি করে অথরিটি দেওয়া হয়। বুঝতে পারলাম? অনেক কিছুর ভিত্তি করে, বাট এতটুকু জেনে রাখেন যে ভালো ওয়েবসাইটকে অথরিটি বেশি দেয়। পেজ অথরিটি, পেজ অথরিটি যে নির্দিষ্ট একটা পেজ র্যাঙ্ক করে না, আমরা দেখলাম এই যে নির্দিষ্ট একটা পেজ, এটা তো একটা পেজে আছে আমরা, তাই না? তো দেখেন এই যে এই ওয়েবসাইটে যখন আমরা আসি, এই ওয়েবসাইটে থাকার পর একটা জিনিস খেয়াল করেন, মোজবার এই ওয়েবসাইটের পেজ, আবার আমরা কিন্তু এখন ওয়েবসাইটের ডোমেনে আছি, এই যে এটা কেটে দিলে আমরা রুট ডোমেনে আছি, তাই না? পেজ আর রুট ডোমেনটা কি বুঝতে পারলাম না আমরা? একটু আমাকে বলবেন, বুঝতে পারলাম না? ওকে, সো একটা পেজকেও অথরিটি দেওয়া হয় যে পেজটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে। তো পেজ অথরিটির ক্ষেত্রে সেম, 1 থেকে 30-এর মধ্যে হলে বা 0 থেকে 30, সেটা লো কম্পিটিটিভ ওয়েবসাইট হিসেবে আমরা ধরে নিতে পারি। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? 1 থেকে 30 হলে সেটা লো কম্পিটিটিভ হিসাব। আবার যদি 30 থেকে 50 হয় সেক্ষেত্রে কি বলেন আমাকে? মিড। হ্যাঁ, এটাও 100, এটাও 100। আর 50 প্লাস হলে, 50 প্লাস সর্বোচ্চ 100 পর্যন্ত হয়, এর বেশি হয় না। হাই, অবশ্যই। তার মানে কি আমরা এই যে এই প্যারামিটার গুলো সকল পর্যালোচনা করে, এই প্যারামিটারের উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারবো না যে কোন কিওয়ার্ড আমার জন্য বেস্ট, বলেন? এখন একটা ক্লাসে তো আর সকল প্যারামিটার নিয়ে বোঝানো যাবে না। অল ইন টাইটেল বোঝালাম, অল ইন ইউআরএল বোঝালাম, ডিএ এবং পিএ বোঝালাম, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস হবে কমপক্ষে আরো 2টা। দেন আপনি কিওয়ার্ড রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। সবাই ক্লিয়ার? এরপর আপনার কনসেপ্ট ক্লিয়ার যে না, এতগুলো কিওয়ার্ডের মধ্যে বা হাজার হাজার শত শত কিওয়ার্ডের মধ্যে কোনটা আমি আমার ওয়েবসাইটের জন্য ব্যবহার করব। ঠিক আছে? আপাতত হচ্ছে এই পর্যন্ত আজকের ক্লাস আমি রাখতে চাচ্ছি, শুধুমাত্র এসইও টপিক নিয়ে। হ্যাঁ, ফাইবার টাইবার মার্কেট প্লেস নিয়ে এখন প্রশ্ন করার দরকার নেই, ওগুলোতে আমরা আবার যাবো। শুধুমাত্র এসইও টপিক গুলো নিয়ে আমি আশা করি প্রশ্ন করবেন। ওকে, প্রশ্ন আছে কার কার একটু দেখি, তারা একটু জুমের চ্যাটে লেখেন। হ্যাঁ, একজন বলতেছে যে অন্যের ডোমেন অথরিটি দেখে আমার কি লাভ হবে? আপনি যদি একজনের সাথে ফাইট করতে যান, তার হাইট কতটুকু, তার হাতের মাসেলস কেমন, বলেন? দেখবেন না? দেখবেন কিনা দেখবেন না আমাকে একটু বলেন। কমল রাজ, এখন কিছু ওয়েবসাইট র্যাঙ্কে আছে, সেই ওয়েবসাইট গুলোকে আপনি নিচে নামায় নিজে আসবেন, তাহলে কি দেখার দরকার আছে, বলেন? ওকে, তো যাদের প্রাইজেন্ট করেন, আমি প্রশ্ন করি, সমস্যা নাই। ফেসবুক মার্কেটিং নিয়ে, ওয়েবসাইট নিয়ে, আর হচ্ছে এসইও নিয়ে, এই 3টা টপিকের মধ্যেই থাকবেন। ওকে, আসাদুজ্জামান আনমিউট করেছি, প্রশ্ন থাকলে বলবেন, ঠিক আছে? জি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম জি, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন স্যার? ভালো, আপনি? জি, আলহামদুলিল্লাহ স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে আপনার যে সমস্ত ওয়েবসাইট র্যাঙ্কিং এর 1 নম্বরে আছে, হ্যাঁ হ্যাঁ তাদের যে কিওয়ার্ড গুলো ইউজ করছে, আমি যদি ওদের ওই কিওয়ার্ড গুলো দেখার পরে
ওইটা নিয়ে এসে আমি যে ওয়েবসাইটে কাজ করব ওইটাতে যদি ইউজ করি ওইটাকে কোনো কপিরাইট ধরবে? না, কিওয়ার্ড ব্যবহার করলে তো কপিরাইট করবে না। আপনি যদি তার পুরো কন্টেন্টটা কপি করেন, সেটা হচ্ছে কপিরাইট করবে। সো কপিরাইট কিভাবে ধরে না না ধরে এগুলো আমি শিখাবো, যে আসলে গুগল কিভাবে কপিরাইট ধরে। কিওয়ার্ড ব্যবহার করলে আপনার কপিরাইট ধরে না, বুঝতে পারছেন? জি জি, না ওইটা জানতে চাচ্ছি, ওরা যেটা ইউজ করছে ওইটা সেম টু সেম করলে তো র্যাঙ্কিং হ্যাঁ, পাওয়া যাবে না, কারণ ওতে তো না কিছু না, অবশ্যই নতুনত্ব যাবে। অ্যাড করতে কে হবে। বলছে যাবে না? অবশ্যই যাবে। আমি সার্চ যাবে না? করলাম, মনে করেন যে ওশেন ফুড নিয়ে, সে ফর এক্সাম্পল ওশেন জি ফুড। জি এখন আমি একটা পর্যায়ে আমরা সবাই কম্পিটিটিভ অ্যানালাইসিসটা সম্পূর্ণ শিখে যাব। শিখে যাওয়ার পর মনে হলো যে না, ওশেন ফুড হচ্ছে লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, যারা ব্যবহার জি করছে আমি এটা দিয়ে র্যাঙ্কে আসতে পারবো। So, এই যে দেখেন, হ্যাঁ এই যে জোম্যাটো.com, সেও কিন্তু র্যাঙ্কে আসছে। জি আপনি জি যদি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনিও তাকে হ্যাঁ নিচে ফেলে উপরে আসতে পারবেন, আসা যাবে, সমস্যা নাই। সেম কিওয়ার্ড দিয়ে, সেম কিওয়ার্ডে আপনার ওয়েবসাইটে প্লেস করতে পারবেন, সমস্যা হবে না। বুঝতে পারলাম? না, জি স্যার এইটাই আর কি। ওকে, ঠিক আছে, তাহলে ওকে মিউট স্যার, করলাম ওকে, আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম। আর জান্নাতুল ফেরদৌস লিজা, প্রশ্ন থাকলে বলতে পারেন। আনমিউট করেছেন এখন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলাম, জি শুনতে পাচ্ছি। স্যার, আমাদের ডোমেনটা কি দিবেন না? আচ্ছা, ডোমেনটা হয়েছে কি, আমি বলি, ডোমেনটা আসলে সাব ডোমেন দিয়ে আমি নিজেই মানে নিজেকে নিজে অপরাধী মনে হচ্ছে। মানে আপনাদের স্টোরেজ দেওয়া হয়েছে টোটাল 15 জিবি, 15 জিবি সবাই ক্লোজ। এখন যে প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র স্টোরেজ, ওইটা আমি বাড়াই দিলে ঠিক হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। দেখি আমি চেষ্টা করবো বাড়াই দেওয়ার জন্য। 15 জিবি ডোমেনের হোস্টিংয়ের দাম অনেক আপনার, এই হচ্ছে বিষয়। এরপরের ব্যাচগুলো থেকে আমি আর ওই সাব ডোমেন দিচ্ছি না, আমি একটা ডিসিশন নিয়ে নিছি, হচ্ছে বিষয়। ঝামেলা আছে সাব ডোমেন দিলে। মানে আপনাদের টোটাল যে টপিক, সারাদিন টোটাল টপিকের প্রবলেম নিয়ে যা ফোন না পাই, ওই শুধুমাত্র সাব ডোমেন নিয়ে আপনার ঝামেলা। আমি দেখি অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করে দিব, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আচ্ছা বিষয়। আচ্ছা আচ্ছা মূল ডোমেন যারা নিছে তারা এখন পর্যন্ত আমাকে একবারও কল করেন নাই, যারা মেইন ডোমেনটা নিছে, এই হচ্ছে বিষয়। বাট সাব ডোমেন দিয়ে বিশাল বিপদে আছে। রকিব হাসান আনমিউট করছে, দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, যে শুনতে পাচ্ছে। স্যার, আমাদের যে সাবডোমেনের যে স্যার ওয়েবসাইটটা বানাইছে এটা কি গুগলে সাবমিট করা যাইবো? করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু আসলে সাব ডোমেন র্যাঙ্ক করেন না। সাব ডোমেন, এই যে দেখেন, আমরা একটা অপশন রাখছি, একটু এক মিনিট, একটা অপশন রাখছি হচ্ছে কোথায় জানো, এই যে লো কম্পিটিশন সাইট। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে লো কম্পিটিটিভ হিসাবে হচ্ছে আপনার ওই ধরা হয়, ঠিক আছে? যেমন হচ্ছে সাব ডোমেন, তারপর হচ্ছে আপনার সোশ্যাল সাইট, বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে কথা বলবো। সো প্র্যাকটিস করতে পারবেন, বাট র্যাঙ্কে আসা আসলে সাব ডোমেন দিয়ে টাফ, যদি খুব ভালো নিশ হয়। ডোমেন হোস্টিং হয়তো আপনাদের লাগতে পারে, সো আপাতত দরকার নেই, আপাতত আরে 2টা ক্লাস করেন। কারণ আমি আপনাদেরকে যেভাবে বলবো, আপনারা নিশ ফোকাস করে ডোমেন নেওয়ার চেষ্টা করবেন, নিশ। সো কম্পিটিটিভ অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চের আরও 2টা বা 3টা ক্লাস না হলে কেউ ডোমেন হোস্টিং নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, এই হচ্ছে বিষয়। সাব ডোমেন আছে যাদের, ওইটা দিয়ে প্র্যাকটিস করেন। ওকে, মনিরুজ্জামান তুষার আনমিউট করেছি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ইসলাম, জি শুনতে পাচ্ছি। স্যার, আপনি বলছেন যে মার্কেট প্লেস নিয়ে কোনো প্রশ্ন করব না, হুম। কিন্তু জাস্ট আমার একটা কিউরিওসিটি, সেটা হ্যাঁ। হচ্ছে যে আমরা তো ফেসবুক মার্কেটিং এর কাজ আপনার কাছ থেকে দেখলাম, হুম। এসইওর কাজ এর ভিতরে আছে, এসইওর ক্লাসের ভিতরে হুম। এরই একটা পার্ট হচ্ছে হলো কিওয়ার্ড হুম। রিসার্চ। হুম। তো স্যার, আমরা যখন এই মার্কেট প্লেসে কখনো কোনো কাজের জন্য গিগ তৈরি করি, হুম। তারপরে কোনো বিডিং এ যাই, তো সেই সময় তো হলো বায়াররা একটা জিনিস চায় যে ওয়ার্ক স্যাম্পল আছে কিনা বা এইগুলো কি আমাদের প্রয়োজন হবে কিনা, সেইগুলো একটু এইগুলা হচ্ছে আপনাদের, জানাবেন। এগুলা করাই নেবে, আমরা তো মার্কেট প্লেসে যাই নাই। এগুলা টোটাল আচ্ছা কন্টেন্টগুলো কমপ্লিট হইলে এখন তো দিয়ে লাভ নেই, কারণ শেষ পর্যন্ত সবাই থাকবে না, এটা আমি জানি। যারা শেষ পর্যন্ত থাকবে আচ্ছা তাদেরকে এই বিষয়গুলো, ওয়ার্ক স্যাম্পল বা কিভাবে বায়ারকে দেখাবো, এগুলা আচ্ছা বুঝে স্যার, যাবে। আরেকটা হ্যাঁ। স্যার আরেকটা জিনিস একটু ক্লিয়ার হবে, সেটা হচ্ছে কি যে এসইওর একটা পার্ট হলো কিওয়ার্ড রিসার্চ। হুম।
এটা হলো যে হয়তো কোনো একজন বায়ারের আমরা কাজ করব, সেখানে হুম আহ, আমার ওই ওয়েবসাইটটা যাতে র্যাঙ্কিং এ আনা যায়, তার জন্য হলো আমাকেই কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে হবে যে ওইটা কতটুকু ভ্যালুয়েবল বা হুম হুম কতটা কম্পিটিটিভ, তাই তো? হ্যাঁ 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 নাকি শুধু কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা কাজ আছে? আমি বলি, টোটাল একদম জিরো লেভেল থেকে সম্পূর্ণ এসইও কমপ্লিট কাজ পাওয়া যায়, টোটাল এসইওর কাজ এক। শুধুমাত্র জি আপনার কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ পাওয়া যায়, শুধুমাত্র আপনার অন পেজ এসইও নিয়ে কাজ পাওয়া যায়, এগুলো শিখাবো, টোটালটাকে শিখেন পার্ট বাই পার্ট। শুধু এসইওটাকে ডিভাইড করলে আপনি এসইও দিয়ে 15 ভাবে কাজ করতে পারবেন, 15 ক্যাটাগরি আচ্ছা, ঠিক থেকে যে আছে, কোনো এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন, এগুলা বলবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আপনি শিখাতে থাকলেন, আমরা শিখতে থাকি, তারপরে পরে ওকে বোঝা ঠিক যাবে আছে, বিষয়টা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মনিরা সুলতানা আনমিউট করেছি, প্রশ্ন থাকলে বলবেন। মনিরা সুলতানা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসলাম, জি শুনতে পাচ্ছি, বলুন। ভালো আছেন? হ্যাঁ জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আমি ডোমেইন হোস্টিং নিতে চাই। সেই ক্ষেত্রে আমাকে একটু নক করবেন, ঠিক আছে? একটু নক করলেই হচ্ছে, তবে সাবডোমেন আর আমি দিচ্ছি না, বুঝতে পারছেন? সাবডোমেন দিয়ে আসলে আমি নিজে বুকে হয়ে গেছি, হচ্ছে বিষয়। সো ডোমেন হোস্টিং আপাতত আগামী 2 ক্লাসে নিয়ে না, আগামী 2টা ক্লাস করেন, 2টা ক্লাস করার পরে আসলে কোন ধরনের ডোমেন নেওয়া উচিত, কারণ প্র্যাকটিস করার জন্য লাগে, সো 2টা ক্লাস পরে নেন, ঠিক আছে? জি জি স্যার, আরেকটা প্রশ্ন। হ্যাঁ জি বলুন। ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশে কতটুকু দক্ষতা প্রয়োজন, এই বিষয়ে যদি একটু ইংলিশ, বলতেন। ইংলিশ বলে যে আমি যা যা এখানে লিখে রাখছি, দেখেন এই যেগুলো বুঝান, দেখেন তো এগুলো বুঝতে পারছেন? জি বা এই যে এই লেখাগুলো বুঝতে পারেন, এনাফ। জি গুগল ট্রান্সলেটর আছে, সমস্যা নেই, ওগুলা বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় ওগুলা বলে দেবে, সমস্যা নেই। কোর্স শেষ করেন, হ্যাঁ, যেহেতু সপ্তাহে 3টা করে ক্লাস করছি, খুব বেশি সময় লাগবে না কোর্সের শেষে যেতে, হ্যাঁ। এই সপ্তাহে আরও 2টা ক্লাস পাবেন, চিন্তাও করতে পারবেন না যে কত দ্রুত আগাবেন, এই হচ্ছে বিষয়। মিউট করলাম। সালেক আনমিউট করেছে, দেখেন সালেক। ওকে, জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে স্যার একটা কথা জানার ছিল স্যার, আমি গত 2-3টা ক্লাস করতে পারি না স্যার, আমার একটু ফ্যামিলির সমস্যা ছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে ক্লাসগুলা কি আমি ওই ইয়ের মধ্যে পাবো স্যার? ড্রাইভে পাবেন, ড্রাইভে না পেলে আমাকে একটু নক করবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? ড্রাইভে আগে যে জায়গায় ক্লাস পেতেন সেখানেই পাবেন, ঠিক আছে? জি স্যার, এটার জন্য স্যার। ওকে স্যার, এসিও জি নামে একটা সালাম। ফোল্ডার আছে, দেখেন এসিও নামে একটা ফোল্ডার করা আছে, ওই এসিওর ফোল্ডারে সুন্দর করে সাজানো আছে। 2টা ক্লাস হয়েছে, আজকে একটা, 3টা ক্লাস। আর রাজীব, এই স্যার আপনাকে আনমিউট করছি, দেখেন। আচ্ছা, একজন বিবেক মজুমদার স্যার বলছে, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু wait, বিবেক মজুমদার বলছে যে মোজ অ্যাড হচ্ছে না। স্যার তো ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস করতে না বলছে, ঠিক আছে? ভিডিও দেখে আবার ট্রাই করবেন, তারপর না হলে আমাকে আগামীকাল বলবেন, এই হচ্ছে বিষয়। জি প্রশ্ন করেন। স্যার আমরা যে এই যে আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চে এটা কি আমরা ন্যারো ডাউন করতে পারি না স্যার সময়টা? আপনার মনে করেন যে 3 মাস, সে জায়গায় যদি আমরা 1 মাস করি তাহলে কি আমাদের সমস্যা হবে বুঝি নাই, 3 মাস 1 মাস ট্রেন কিওয়ার্ড? দেখার জন্য বা ইয়া দেখার জন্য? আসলে ওইটা 1 বছরের রেজাল্ট দেখা হ্যালো বেস্ট। গুগল ওই যে ট্রেন্ডে কিওয়ার্ড সারা বছর মানে সার্চ স্মুথ থাকে কিনা নাকি উঠানামা করে, এটা 1 বছর দেখা বেস্ট, বুঝতে পেরেছেন? জি স্যার, আর একটা প্রশ্ন স্যার। জি হ্যাঁ। স্যার আমাদের যদি দেখা যাচ্ছে যে আপনার ইয়া ওয়েবসাইটের যে আপনার হচ্ছে কিওয়ার্ড বসানো, তারপর হচ্ছে ইউআরএল চেঞ্জ করা, তারপর হচ্ছে আপনার মানে হচ্ছে যাবতীয় কাজগুলা যদি আপনি তো এসইওর কাজ করেনি ওয়েবসাইট, তারপর হচ্ছে সবগুলারই, সেক্ষেত্রে যদি প্র্যাকটিক্যালি মানে হচ্ছে ওখানে নিয়ে প্র্যাকটিক্যাল তো, দেখাইতে চান প্র্যাকটিক্যাল সেক্ষেত্রে তো, বেস্ট হইতো। প্র্যাকটিক্যাল তো অবশ্যই আসবে, কিন্তু প্র্যাকটিক্যালের আগে আপনাকে তো এগুলো জানতে হবে। প্র্যাকটিক্যাল তো আমি অবশ্যই দেখাবো, না প্র্যাকটিক্যাল তো সেটাই অবশ্যই স্যার, দেখবেন। এটাই আর কি আগে এগুলো তো স্যার। দেখবেন কিভাবে ওই ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড প্লেস করতে হয়, কিভাবে আপনার আরো অনেক কিছু আছে, এগুলো বলবো, সমস্যা নাই, এগুলো থাকবে, ঠিক আছে? স্যার এটাই স্যার। ওকে, মিউট করলাম। আগে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে নিচ্ছি, প্র্যাকটিক্যাল পরে দেখাবো। এরশাদ আলী, জাহিদ, দুইজনকে আনমিউট করছি। মাসুমা খাতুন, বৃষ্টি। আচ্ছা, এর মধ্যে আপনাদের ক্লাসের মধ্যে কে জানি আমাকে, ওয়ালাইকুম আসসালাম।
স্যার কিওয়ার্ড রিসার্চ আমরা তো সাধারণত ক্লায়েন্টের কাজটাই বেশি করব। হুম তো ক্লায়েন্ট যে বিষয়ে যে টপিক নিয়ে কিওয়ার্ড চাবে ওই টপিক অনুযায়ী মানে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, মানে লো কম্পিউটার, হাই কম্পিউটার, ওই টপিক নিয়ে আমাদের রিসার্চ করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ওই যে টপিক নিয়ে টপিক রিসার্চ করতে হবে হ্যাঁ যেই টাইটেল দিয়ে ক্লায়েন্টের যেই টাইটেলে যে ওয়েবসাইটে থাকবে, ঠিক ওই টাইটেল অনুযায়ী আমাদের ওয়েবসাইট খুঁজে ওই টাইটেল অনুযায়ী মানে কম্পিউট করতে হবে। নিশ রিলেটেড মানে রিলেভেন্ট রিলেটেড। আর শুধু তো আমরা ক্লায়েন্টের কাজ করবো না, আমি বলি। নিশ রিলেটেড আর সব থেকে মজার একটা বিষয় কি যে জানেন, নিশ রিলেটেড ওয়েবসাইট গুলো। এসইওর জি এসইওর একটা বিষয় কি, যে এসইওটা যারা জানে বা ইউটিউব মার্কেটিংটা জানে, যেমন মার্কেট প্লেসে কম্পিটিশন বেশি, মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না। সো আমার এমনও মানুষ আছে যারা শুধুমাত্র একটা ওয়েবসাইট নিয়ে ব্লগিং করতেছে, যেহেতু এসইও জানে ট্রাফিক নিয়ে আসতে পারে। ব্লগিং করে যদি আপনি 2-4-6 মাস সময় দেন, 20-25 হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না। মানে একদম যদি 2 ঘন্টা করে সময় দেন, নিজে একটা সাইট তৈরি করে সেই সাইটে ট্রাফিক নিয়ে এসে যদি অ্যাডসেন্স করেন, ঠিক আছে, সেটা দিয়েও কাজ করতে পারবেন। এগুলো বলবো, সমস্যা নাই। স্যার, আরেকটা কথা, হ্যাঁ আমি আরেকটা ক্লাস করি, মানে সেটা হচ্ছে এসইও ব্যাকলিং নিয়ে। হুম আচ্ছা মানে ওই ব্যাকলিং এ আমি অন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছি, হুম এই তো অল্প কিছুদিন হলো আর কি, 10-15 আচ্ছা দিন হলো, মানে ব্যাকলিং নিয়ে কাজ, ব্যাকলিং হুম নিয়ে। জি জি। হুম আর ব্যাকলিং আপনার কাছ থেকেও শিখতেছি। ব্যাকলিং জি তো জি আসবে, ব্যাকলিং তো আমাদের অফ পেজ এসইও তে আসবে, বুঝতে পেরেছেন? অফ পেজ এসইও তো ব্যাকলিং জি এর জি কাজ জব। দেখা যাবে। এর আগে কি কোথাও এসইও করছিলেন নাকি, মানে এসইও করা হয়েছিল? না না না, এসইও করি নাই, মানে আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে মানে ওটা হুম ভর্তি হচ্ছিলাম, কিন্তু আপনি জানতাম না যে এসইও নিয়ে ক্লাস, ব্যাকলিং নিয়ে ক্লাস হবে। তো আস্তে আস্তে জানলাম। শুধু তো ফার্স্ট টাইম ব্যাকলিং নিয়ে ভাবছিলাম তো যে কাজ করতে পারবেন না, ব্যাকলিং নিয়ে টোটাল এসইও সম্পর্কে আইডিয়া না থাকলে তো আসলে এসইও নিয়ে কাজ করা একটা প্রবলেম হচ্ছে বিষয়। জি ওকে ঠিক আছে, মিউট করলাম আমি। জাহিদ, আপনাদের ক্লাসে কে জানে আমার কাছে স্ট্রিম, কি জানি লাইভ স্ট্রিমের ভিডিও চেয়েছিলেন, আমি ওনাকে আর খুঁজেই পাই নাই। দয়া করে উনি হচ্ছে আমাকে আগামীকাল একটু মেসেজ করবেন যদি ক্লাসে থেকে থাকেন। হ্যাঁ, একটা ভিডিও, 2টা জিনিস চেয়েছিলেন, একটা হচ্ছে কি জানো, একটু আগামীকাল নক করবেন আমাকে। মাসুম আক্তার বিথি আপনাকে আনমিউট করছি, হুমায়ুন কবির আনমিউট করছি, আরিফুল, তাওহিদ, ইকবাল, খলিলুর, সবাইকে আনমিউট করছি দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমি তৌহিদ বলছিলাম। হ্যাঁ জি শোনা যাচ্ছে, বলুন। স্যার আমাদের সাপোর্ট দিবেন কবে? 10 তারিখ থেকে আসবে, 10 তারিখ থেকে আপনি চোখ। এখন মনে করেন যে ফেসবুক মার্কেটিং শেখানোর পরে তো এখন মার্কেট প্লেসে নিয়ে গেছেন, এখন কয়েকটা কাজে মানে বাই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট পাঠানোর পরে দেখা গেছে তারা রেসপন্স করতেছে। এখন তো আমি তো কাজ মানে এই যে সাপোর্টের জন্য পোস্ট থাকেন, আমি কিন্তু আপনাদেরকে ওই যে সিরিয়াস ভাবে আপনার ওইটা দেখতে বলি না, বুঝতে পেরেছেন? মানে কাজ পাওয়া বা যারা মার্কেট প্লেসের ক্লাস দেখছেন ইউটিউব থেকে আমার, তো তারা হচ্ছে একটু পোস্ট থাকেন। হ্যাঁ, আপাতত যদি এখন বেশি এক্সাইটেড হয়ে যান যে আমি কাজ করব, তাহলে কাজ শিখতে পারো না। আমি মার্কেট প্লেস তা নিয়ে এখন খুব বেশি চিন্তা করছি না, হচ্ছে বিষয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসলাম, জি শুনতে পাচ্ছি। হুমায়ুন বলছিলাম। জি হ্যাঁ শোনা যাচ্ছে। ওই যে ভিডিওটা হলো বুস্ট আনএভেলেবল এর যে ভিডিওটা দিতেছিলাম 10 মিনিটে। হ্যালো, আচ্ছা ওইটা একটু ভাই আমাকে কালকে একটু কল করে মনে করায় দিবেন, ঠিক আছে? কল করে মনে করায় দিবেন, আমি ড্রাইভে দিয়ে দিব বুস্ট আনএভেলেবল। জি জি রাইট। ঠিক আছে, কল করে একটু মনে করে দিন, আমার কাছে ভিডিও করাই আছে, জাস্ট মনে করে দিলে হচ্ছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসলাম, জি শুনতে পাচ্ছি। জি স্যার, আমাকে একটা ক্যানভা পেড অ্যাকাউন্ট, ক্যানভার পেড অ্যাকাউন্ট দিলে থাকে না, বুঝতে আমি পেরেছেন? স্যার ইয়া করতে জি স্যার, আমার তো কোনো কিছু দেন না, আমি তো মানে ওইখানে ডিজাইন করতে গেলে ছবি আছে না ওখানে আপাতত আমি বলি, আপাতত ফ্রি গুলা দিয়ে করেন। আপনারা একদম কোর্সের শেষে যারা থাকবেন তাদেরকে আমি পেডটা দিয়ে দেবো। পেডটা যদি আমি পাবলিকলি, কিন্তু স্যার ছবি তো বসাইলে পিছনে তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ইসের থেকে রিমুভ করতে পারেন না? আপনি কি অনলাইন থেকে আমি একদিন দেখাই দিলাম না, যে গুগলে গিয়ে সার্চ করবেন
ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যায় দেখেন হ্যাঁ remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন remove.bg নামে একটা ওয়েবসাইট আছে। সো এইখানে গেলে আপনি দেখেন যে ছবি আপলোড করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, যে আপলোড ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজে দিলাম, তারপর হচ্ছে আমার একটা ইমেজ আমি দেখাই আপনাকে, কোন ইমেজটা দেখানো যায়, এই ইমেজটাই দেখাই, ঠিক আছে? দেখান স্যার একটা, তাহলে বুঝতে পারবো যে- এই যে দেখেন, এই যে একটা ছবি দিলাম বিরাট কোহলির, দেখবেন এটা আপনার রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড পিছনে। এই যে দেখছেন রিমুভ হয়ে গেছে। remove.bg একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। আপাতত এটা দিয়ে কাজ করান, আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। ওকে, রিমুভ হয়ে যাবে সাথে সাথে, এটা খুব স্যার ভালো। এটা তো আমার কাছে নেই, তাহলে আমি আপনি এই লিংকটা একটু দিয়ে দেন স্যার। দিয়ে দিয়েছি জুমের চ্যাটে, দেখেন remove.bg লিখে হ্যাঁ। সার্চ করলে হবে, দিয়ে দিয়েছি দেখেন জুমের চ্যাটে। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার ওই আরেকটা মানে মিউট হয়ে গেল, আনমিউট করেছে দেখেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার, আমার প্রথম ছিল হচ্ছে বুস্ট আনঅ্যাভেলেবল, এইটার ভিডিওটা আমি চাচ্ছিলাম, কারণ আমি যে পেজটা খুলছি না স্যার, ওখানে বুস্ট আনঅ্যাভেলেবল হয়ে আছে, তো আমি ওই জন্য কাজ করতে পারতেছিলাম না পেজে। আরেকটা হচ্ছে আপনার যে অ্যাডস ম্যানেজার, যে আমি অ্যাডস ম্যানেজার ঢুকতে পারছিলাম না, লক দেখাচ্ছে। লক দেখাচ্ছে মানে কি চাচ্ছে? আপনাকে কি মানে ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে নাকি অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাচ্ছে, কোনটা? ভেরিফিকেশন, ওরা ওই যে জন্ম এনআইডি অথবা ওই যে পাসপোর্টের এই ধরনের একটা ইয়ে চাচ্ছে, তো আমি আমার এনআইডির ছবি তুলে সেটা আমি পোস্ট করে দিছিলাম, কিন্তু তারপরও কাজ হয়নি। আপনার আমি কি ফেসবুকের ঢুকতে পারতেছিলাম, যার কারণে অ্যাডস ম্যানেজারের ফেসবুকের নাম, ফেসবুকের যেই নামের স্পেলিং, ফেসবুকের যে আপনার জন্ম সাল দেওয়া, সেটা কি আপনার জি। এনআইডির সাথে মিল আছে? এনআইডির একটু সাথে দেখবেন, না স্যার, NID এনআইডির সাথে হচ্ছে আমার মিল না থাকলে সেটা আপনার ব্যাক না পাওয়ার পসিবিলিটি 99%। তো ফেসবুক অ্যাকচুয়ালি এখন বর্তমানে কোয়ালিটি মেনটেন করছে, তো আগের মতো ওই আপনার কেউ যেন ফেক অ্যাকাউন্ট ব্যবহার না করতে পারে। ফেক অ্যাকাউন্ট বলতে কি, যেমন মনে করেন যে অন্য একজনের ছবি বা বার্থডে অন্যরকম হলো, হ্যাঁ, সব ওরা চাচ্ছে যে সব কিছু এনআইডি অনুযায়ী হতে হবে, হ্যাঁ। সো এই বিষয়টা খেয়াল রাখতে তাহলে হবে। ওটা কি চেঞ্জ করে দিব ফেসবুকের যে অন্য একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, নিজের এনআইডি অনুযায়ী বার্থডে দিয়ে, তারপর হচ্ছে এনআইডি দিয়ে হচ্ছে আপনার ইয়ে করে, বুঝতে পেরেছেন? নতুন করে অ্যাকাউন্ট করব, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার দিয়ে একদম তখন নিজের অ্যাডস ম্যানেজার। এনআইডি অনুযায়ী নাম, এনআইডি অনুযায়ী বার্থ ডেট দিয়ে অ্যাকাউন্টটা করবেন অবশ্যই। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু ওকে, ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনাদের ফেসবুক সমস্যা সংক্রান্ত যে আসাদুজ্জামান আসাদ ভাই, আপনি আমাকে একটু নক করবেন, আমি আপনাকে মেনশন করে দিব যে আসাদ ভাই এগুলো সব সলিউশন করে দিতে পারবে। এই হচ্ছে বিষয়, সমস্যা নেই, আমি ব্যস্ত থাকি। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আজকে বেশি দূরে না যাই, 11:35 হয় অলরেডি। আর এসিওর যাদের হচ্ছে, এসিও নিয়ে যাদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় না, হ্যাঁ, ক্লিয়ার না হওয়াই স্বাভাবিক। এসিও নিয়ে মোটামুটি 5টা ক্লাস করার পরে আপনি ক্লিয়ার হবেন আসলে কি হতে যাচ্ছে বা কি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।